পোখারা শহরে আজ শেষ বিকেল। আগামীকাল আমরা রওনা হব কাঠমান্ডুর উদ্দেশ্যে। আজকে দুপুরে ট্যুর গাইডকে নিয়ে সোজা চলে গিয়েছিলাম নেপালের সর্বোচ্চ উচ্চতায় থাকা লং সাসপেনশন ব্রিজ দেখতে। এই ব্রিজ দেখা শেষ হলে আমাদের সময় কাটবে পোখারা শহরের মেন স্ট্রিটগুলোতে নাস্তা, চা, কফির আড্ডা খেয়ে এবং গল্পের মাধ্যমে। রাতটা পেরোলেই আগামীকাল ভোরে আমরা রওনা দিব আমাদের পোখারা থেকে কাঠমান্ডু শহরের দিকে। এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব পোখারা থেকে কাঠমান্ডু ফেরার যাত্রাপথের আমাদের চমৎকার এক অভিজ্ঞতা এবং নেপালের হাইওয়ে হোটেলগুলো আসলে কেমন এবং তার খাবারগুলো স্বাদ কতটা চমৎকার, সেই সব অভিজ্ঞতা নিয়েই থাকছে আজকের এই ভিডিও। তো আমরা এখন যাব হচ্ছে লং সাসপেনশন ব্রিজে, যেটা হচ্ছে নেপালের খুব চমৎকার একটা জায়গা। সো সাসপেনশন ব্রিজে আমি কখনো যাইনি, এটা ফার্স্ট টাইম। সো চলেন যাই সাসপেনশন ব্রিজটা কেমনটা দেখে আসি। সো এরকম একটা গলির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং দুই সাইডে হচ্ছে রেসিডেন্স। এগুলো কিন্তু কোনো হোটেল না, বাসা আর কি। হয়তো বা দুই একটা দোকান আছে। ও নাইস, ভিউটা জোস। ও মারাত্মক মারাত্মক সুন্দর, জোস। দুই পাশে হচ্ছে পাহাড় আর মাঝ দিয়ে হচ্ছে সাসপেনশন ব্রিজ। হাহা জোস। নিচে তাকালে কিন্তু যেতে পারবেন না, তো নিচে কোনোভাবেই তাকানো যাবে না। আমি তাকাচ্ছি যদিও, ভয় লাগতেছে না। আর এখান থেকে হচ্ছে এই যে পাহাড়ের দিক দিয়ে ত্রিশূল নদী চলে গেছে, পানির কালার সবুজ। আর ওইখানটাতে কিছু মানুষজন গোসল করতেছে। উফ, জায়গাটা এত সুন্দর, মানে এত সুন্দর, এটা নিচে যেতে পারলে সবচেয়ে ভালো হইতো। বাট দেখি নিচে যাওয়ার কোনো ওয়ে আছে কিনা। এটা উঠে গেছে একদম উপরে। নেচার কাউন্ট করলে, নট স্পোর্টস বা অ্যাক্টিভিটিগুলো না, জাস্ট নেচারের কথা চিন্তা করলে এইবার ট্রিপে ওয়ান অফ দ্য বেস্ট মেমোরিজ ডেফিনেটলি। এইখানে সাসপেনশন ব্রিজটা আপনারা কোনোভাবেই মিস করবেন না। ঠিকই হচ্ছে একটা ছোট্ট গ্রাম পাহাড়ের ওখানে। ব্রিজটা দুললে কিন্তু বেশ ভালো লাগে। সো ইন নেপালিজ ওরা বলে যে ভালাং দোপালি পুল, এই টাইপের কিছু একটা নাম, যে নামটা বললে এই সাসপেনশন ব্রিজটাকে বোঝায়। বাট আপনারা হচ্ছে পোখারা বাস স্ট্যান্ড বা ফেওয়ালেকের আশপাশ থেকে ট্যাক্সিওয়ালাকে লং সাসপেনশন ব্রিজ এটা বললেই ওরা আপনাকে এখানে নিয়ে চলে আসবে। এইখানে আসার পর এখন যেটা হয়েছে, ফুল মুডটাই চেঞ্জ হয়েছে অ্যান্ড নাও ফিলিং মাচ বেটার, কারণ সুন্দর একটা বাতাস আছে এখানে এবং দুই পাশের পাহাড়, প্রকৃতি আর এরকম একটা অ্যাডভেঞ্চারাস ওয়াক দিতে আসলে ভালো না লাগার কোনো কারণ নেই। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আমি যখন সাসপেনশন ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো এই ব্রিজ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে আমার একটা কথা মনে আসলো পাহাড়ের দিকে তাকানোর পর। সেটা হচ্ছে এই পাহাড়গুলো, এই যে সাসপেনশন ব্রিজে এপার থেকে ওপারে এটা কানেক্টেড করা হয়েছে এবং এই পাহাড়গুলোতে কেউ না কেউ এক্সপ্লোর করেছেই। সেখানে ছোট্ট একটা গ্রাম আছে, ওইখানে মানুষ বাসও করে এবং মানুষের এখানে যায়, চলাফেরাও করে। তো দ্য ফ্যাক্ট ইজ, এই পাহাড়টা আগে কি একটা সময়ে হয়তো কোনো মানুষ চিনতও না বা জানতও না যে এখানে ওঠা যায়, এখানে থাকা যায়। বাট একটা সময়ে কেউ না কেউ এই পাহাড়ে গেছে, জীবিত হয়ে ফিরেও আসছে এবং এখন এই পাহাড়টা হচ্ছে এক্সপ্লোর্ড এবং এটাকে আমরা পাহাড় হিসেবে চিনি যে এই পাহাড়ে যাওয়া যায়। সো এখানে ফ্যাক্ট হচ্ছে লাইফে টাফ কিছু সবসময় আপনাকে অ্যাচিভ করে নিতেই হবে, সেটা দেখতে যতটা সহজ মনে হোক বা কঠিন। যদি যেই মানুষগুলো আগে পাহাড়ে গিয়েছিল, প্রথমে এক্সপ্লোর করেছিল, ওরা যদি ভাবতো পাহাড়টা অনেক বড়, এটা এক্সপ্লোর করা সম্ভব না, তাহলে এই পাহাড়গুলোতে আমরা সম্পর্কে জানতেও পারতাম না। এদেরকে পুরো সাসপেনশন ব্রিজটাই হেঁটে দেখাবো। আমি কিন্তু অলরেডি 2বার হেঁটে ফেলছি, বিকজ প্রচন্ড রোদ থাকার কারণে আমি আমার সানগ্লাসটা রেখে আসছিলাম। বাট নাও আমি আমার সানগ্লাসটা নিয়ে যাচ্ছি। অলমোস্ট সাসপেনশন ব্রিজটা কিন্তু শেষ। এই এক্সপিরিয়েন্সটা কেন জানি খুব ভালো ছিল। মানে এটা এমন কোনো ব্যাপার মনে হইতে নাও পারে, বাট আসার পরে আপনাদের অনেক ভালো লাগবে ফর শিওর। আর এখানে জয়পুর পথে বসার জায়গা আছে উপরে এবং পাহাড়ের ভিউ পাওয়া যায় ভালো। সো দ্যাটস ইট। নামার সবাই মনে হবে একটু জোরে নামতেছেন, স্বাভাবিক, কারণ একটু ঢালু তো আছে এই ব্রিজটা। তো এইটা একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল। এখন আমরা হচ্ছে দুপুরের লাঞ্চ করতে যাব, অনেক ক্ষুধা লাগছে। আমরা পোখরাতে একটা হালাল রেস্টুরেন্টের একটা খোঁজ পাইছি, তো ওইটা হচ্ছে ওইখানে যাব যে দুপুরে খাবারটা খাবো। আর আমি একটা আলাদাভাবে ভিডিও করব যেখানে আমি একসাথে আপনাদেরকে 2 থেকে 3টা পোখরাতে হালাল খাবারের একটা এপিসোড বানাই দিব, যেখানে আপনি পোখরাতে আসলে হালাল ফুড খাইতে পারবেন। তো যাই হোক, সব মিলে এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল, সিরিয়াসলি।
যে মোমেন্টের জন্য ওয়েট করতেছিলাম বেসিক্যালি হচ্ছে এই মোমেন্টে হচ্ছে সেই এই যে মাউন্ট এভারেস্ট, ওই যে সবুজ পাহাড়ের উপরে সাদা চূড়া মেঘের সাথে সাথে, সম্ভবত আপনারা দেখে বুঝতেই পারতেছেন এই জিনিসটা খালি চোখে দেখার জন্য কত ওয়েট করছি আমি। সেটা আসলে আজকে ফাইনালি মানুষ এটার জন্য বছর পর বছর ওয়েট করে, কিন্তু তারপরও মানুষ লাখ লাখ টাকা খরচ করে ওয়েট করে এটা দেখতে পারে না। লাকি যে এটা আসলে দেখতে পারলাম আজকে, তো খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সৃষ্টির যে কত সুন্দর, তা নেপালে আসার পর প্রত্যেকটা দিন প্রত্যেকটা মোমেন্টে একটু একটু করে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। এতদিন তো সবুজ পাহাড় দেখতে দেখাচ্ছিলাম আপনাদেরকে বা অন্নপূর্ণা রেঞ্জ, আজকে দেখতে পাচ্ছেন সেই সবুজ পাহাড়, সেই বড় পাহাড়টাকে পিছনে ফেলায় খুব প্রতাপের সাথে দাঁড়িয়ে আছে মাউন্ট এভারেস্ট। মানে এটা একটা অসাধারণ দৃশ্য, সারা জীবন মনে রাখার মতো একটা দৃশ্য। নেপালের সবচেয়ে জনপ্রিয় দুটি রুটের মধ্যে অন্যতম হচ্ছে কাঠমান্ডু এবং পোখারার রুট। অনেকেই বিমানকেই বেছে নেন, আমরা নিয়েছি স্থলভাগকে, কারণ বিমান আপনাকে আকাশের পথ দেখাবে, কিন্তু সড়ক পথ হচ্ছে নেপালের আসল প্রাণ। নেপাল থেকে ফেরার রাস্তা শুরুতে বেশ মসৃণ, পৃথ্বী হাইওয়ে ধরে এগিয়ে চলেছি আমরা। দুটো সড়কে সংযুক্ত হয়েছে, যাত্রাপথের প্রায় 1 ঘন্টা সময় কাটবে আপনার গ্রামীণ জীবন এবং পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে। যাত্রাপথে দেখা মিলবে সবচেয়ে বড় ত্রিশূলী নদী। এই খরস্রোতা নদী অনেক সময় হাইওয়ে ধরে এগিয়ে যাবে চলার পথকে ঘিরে। মহাসড়কের পাশে যে ছোট ছোট গ্রামগুলো আছে তা দেখতে পারবেন সাসপেনশন ব্রিজ দিয়ে, তা মূল সড়কের সাথে যুক্ত হয়েছে ত্রিশূলী নদীর ওপর দিয়ে। পাথর আর পাহাড়ের যে চমৎকার বর্ণনা, সেটা আসলে ভিডিওর মাধ্যমে প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না। এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে নেপাল কাঠমান্ডু হাইওয়েতে আসতে হবে স্থলভাগ দিয়ে। এই পথ একদিক দিয়ে যেমন নিম্ন হিমালয় রেঞ্জ এবং মহাভারত রেঞ্জের ভেতর দিয়ে চলে গেছে। মহাসড়ক পার হওয়ার এই রাস্তাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। উঁচু নিচু ঢাল, দুই পাশে পাহাড়ের টিলা, পাথর এবং এর পাশাপাশি নানা রকমের আঁকাবাঁকা পথগুলো আপনাদের কাছে আরও চ্যালেঞ্জিং হয়ে ধরা পড়তে পারে, কারণ নেপাল কিন্তু ল্যান্ডস্লাইডিংয়ের জন্য বেশ ফেমাস। নেপালের মহাসড়কীয় রাস্তা দিয়ে চলার সময় আপনার মনে হবে সৃষ্টিকর্তা যেন এই দেশটাকে পুরো নিজ হাতে বানিয়েছেন। পোখরা থেকে কাঠমান্ডু ব্যাক করার সময় আমরা একটা তেল পাম্পে থামছি। ড্রাইভার তেল নেবে গাড়ির, আমরা থামলাম এরকম একটা তেল পাম্পের পিছনে একটা শপ আছে, শপে চা খাবো। মাথা পেন করতেছে পাহাড়ি আঁকাবাঁকা পথে। আর এই যে এখানে অনেক কুকিজ আছে, চিপস, বিস্কিট, কুকিজ, ক্রোজেন্ট সবই আছে, মাফিন, এভরিথিং। আর এই যে এখানে রেড দেওয়া আছে, এটার পেছনে বেশ সুন্দর এই যে বসার জায়গা আছে। এখানে যারা স্মোক করেন তারা স্মোক করতে পারবেন আর কি, স্মোকিং জোন। আর দেখে আসি এই সাইডে কী আছে, বসার জায়গা আছে সুন্দর করা। আর এর পাশে হচ্ছে পাহাড়। এই যে এই দিক দিয়ে একটা নদী চলে গেছে, নদীর পানির শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি আমরা চায়ের দোকানে, তেল পাম্পে এখান থেকে চা খাবো। চা খাওয়ার পর তারপর রওনা দিব। একটা ব্রেক নিতেই যাবো, আস্তে আস্তেই যাবো, তাড়াহুড়ো করার কোনো কিছু নাই। পাহাড় দেখতে দেখতে সৌন্দর্য দেখতে দেখতে যাবো। সো ভালো লাগতেছে অনেক। এখানে সুন্দর ফুলের গাছ, এই ফুলটার নাম আমি জানি না, আপনারা যদি নামটা জানেন জানান। এখান থেকে ভিউটা দেখেন, শুধু সবুজ আর নীল, নীল আকাশ আর সবুজ। ওয়াও, ভেরি নাইস, ভেরি ভেরি নাইস, জোস একটা ভিউ। সো এটা হচ্ছে বেসিক্যালি সেই তেল পাম্পটা যেখানে আমরা নামছিলাম চা খেতে। সুন্দর ফুলের বাগান, এদিকে হচ্ছে হাইওয়ে, গাড়িগুলো আসে তেল নেওয়ার জন্য। তো হচ্ছে বাইরে অনেক বেশি রোদ, এত রোদ হওয়ার কারণে মানে নেপালে যে জিনিসটা দেখলাম, এখানে অনেক রোদ, অনেক গরম, বাট ফ্যাক্ট হচ্ছে এখানে প্রচুর হাওয়া আছে। মানে ধরেন বাংলাদেশে যেটা হয় যে রোদ অনেক বেশি থাকলে গরম অনেক বেশি লাগে। কেন এটা অসহনীয় হয়, তার কারণ হচ্ছে বাংলাদেশে বাতাসের পরিমাণ হচ্ছে অনেক কম, বাট নেপালে হচ্ছে গরম থাকলেও এখানে হচ্ছে চারিদিকে পাহাড়, মাউন্টেন, সবুজ প্রাকৃতিক একটা ব্যাপার থাকে এবং অনেক বাতাস থাকে। এই জন্য গরমটা আসলে সহনশীল পর্যায়ে, মানে এরকম একটা খুব বেশি কষ্ট হয় এরকম না। টয়লেটও আছে, সিস্টেম আছে, আপনার চাইলে এখান থেকে ওয়াশরুমে যেতে পারেন, প্লাস ওই যে চা কফি খাইলে খাইতে পারেন, প্লাস তারপর ব্রেক দিতে পারেন, যাত্রা ব্রেক। আমাদেরকে আরেকটা খুব সারপ্রাইজিং জিনিস দেখায়, সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ইভি চার্জিং স্টেশন।
মানে ইলেকট্রনিক ভেহিকল চার্জ দেওয়া যায় এই যেখান থেকে। এই যে ভেতরে হচ্ছে চার্জ দেওয়ার এই যে পোর্টটা আছে। সো দ্য ফ্যাক্ট ইজ নেপালেও এখন ইভি গাড়ি অ্যাভেলেবল আছে। আমরা যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন দেখছিলাম যে ইলেকট্রনিক ভেহিকলগুলো ওরা অলরেডি স্পন্সর করতেছে এবং ওগুলো অলরেডি ওরা ওইটা নিয়ে প্রমোশনেও গেছে। বড় বড় সাইনবোর্ডের রাস্তার পাশে ইভি বা ইলেকট্রনিক ভেহিকল যে গাড়িগুলা সেই গাড়িগুলোকে ওরা প্রমোট করতেছে সেল করার জন্য। দ্যাট মিনস নেপাল ইজ ফার অ্যাওয়ে ফ্রম আস। এইটা আসলে এই তেল পাম্পে না জানলে জানতাম না, খুবই শকিং একটা ব্যাপার। তো যাই হোক, নেপাল ইজ অ্যাহেড অফ আস সব দিক থেকেই। নেপাল বিখ্যাত হিমালয়ের জন্য, তার সাদা শুভ্র পাহাড়ের জন্য, কিন্তু আপনি যখন নেপালের কাঠমান্ডু বা পোখরা শহর দিয়ে যাবেন আপনার চোখে বেশিরভাগ সময় দেখা মিলবে সবুজ পাহাড়ে। এই সবুজ পাহাড় দেখার জন্য আপনাকে নির্দিষ্ট কোনো জায়গায় যেতে হবে না। আপনি যদি কাঠমান্ডু থেকে পোখরার এই রুটটা ধরে সড়ক পথেই যান আপনার চোখে সবুজ পাহাড়ের চমৎকার এবং সম্পূর্ণ আলাদা আলাদা কিছু দৃশ্য চোখে ধরা পড়বে। এই গ্রামগুলো চমৎকার সুন্দর রঙিন, পাহাড়গুলোকে মনে হবে একপাশে দেয়ালের মতো দাঁড়িয়ে আছে। সেই পাহাড়ের কোল ঘেঁষে চলে গেছে ত্রিশূলী নদী, যার তীব্র খরস্রোতা। এই চমৎকার সৌন্দর্যগুলো একমাত্র রূপকথার মতোই মনে হতে পারে পুরো জার্নিটা। এই 9 ঘন্টার লম্বা জার্নি আপনার কাছে মনে হতে পারে এটা বোরিং, আপনার কাছে মনে হতে পারে কষ্টদায়ক, কিন্তু এই জার্নিটা আমাদের কাছে মনে হয়েছে পুরোপুরি 1 থেকে 1.5 ঘন্টার একটা জার্নি। সো নেপালের এই অভিজ্ঞতা আসলে আমাদের কাছে সবসময় মনে থাকার মতো হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। সো ঘড়িতে এখন বাজে নেপালি সময় অনুসারে 2টা 19 এবং আমরা হচ্ছে পোখরা থেকে কাঠমান্ডু ব্যাক করতেছি। প্রচণ্ড ক্ষুধা লাগছে, রাস্তা অনেক খারাপ, অনেক ঝাঁকি, এবং এই ঝাঁকির কারণে হয়তো ক্ষুধা আরও বেশি লেগে গেছে। সো আমরা হাইওয়ের পাশে আমাদের সেকেন্ড বিরতি নিচ্ছি দুপুরের খাবারটা খাওয়ার জন্য, লাঞ্চ করব। সো এইটা হচ্ছে ট্রিপল ক্রাউন রিসোর্ট, অ্যান্ড ও ট্রিপল ক্রাউন রিসোর্টের এখানে আমরা আসছি। আর এদিকে হচ্ছে হাইওয়ে, আপনাদেরকে একটু দেখায়। এটা হচ্ছে পোখরা কাঠমান্ডু হাইওয়ে, চমৎকার সুন্দর একটা হাইওয়ে। ডেফিনেটলি এরকম একটা হাইওয়েতে দাঁড়ায় কার না ভালো লাগবে। প্রচুর রোদ কিন্তু ভালো লাগতেছে। আর যেটা বলতেছিলাম, নেপাল যে কোন রকমভাবে আগায় গেছে খেয়াল করেন, এগুলো সবই কিন্তু ইভি চার্জিং স্টেশন। মানে নেপাল কিন্তু কাঠমান্ডু থেকে যতই পোখরার দিকে যাবেন, এই যে পেট্রোল পাম্পের থেকে বেশি চোখে পড়বে আপনার ইভি সেন্টারগুলা, চার্জিং সেন্টার, এগুলো সব ইভি চার্জিং সেন্টার। আর এই যে এদিকে হচ্ছে হাইওয়ে। আর আমরা হচ্ছে আসি যেই রিসোর্টটার সামনে, সেটা হচ্ছে এইটা, এই সুন্দর রিসোর্টটায় আমরা থামছি। এটার নাম হচ্ছে ট্রিপল ক্রাউন রিসোর্ট। এদিকে হচ্ছে ওয়াশরুম ফ্রেশ হওয়ার জন্য, আর এখানে পার্কিং আছে। সো আমরা একটু যাই, কী কী খাবার আছে ওটা দেখতে হবে। এটা হচ্ছে বাইরের অংশ, বাইরে বসে খাওয়া যাবে। সো রিসোর্টের যে রেস্টুরেন্টটা আছে ওইখানে আসছি, এখানে খাবার অর্ডার করবো ম্যানুয়াল দেখে। সো দেখা যাচ্ছে মেনুতে কী কী খাবার আছে, ট্র্যাডিশনাল নেপালি ফুড অথবা ফাস্ট ফুড, দেখবো যেটা ভালো অপশন মনে হয় ওইটা খাবারটাকে অর্ডার করবো। সো খাবার অর্ডার করছিলাম, মাত্র হচ্ছে জুসটা আসছে, একটা মকটেল অর্ডার করছি। এটা হচ্ছে আনারস লেমন সোডা দিয়ে বানানো, একটা হচ্ছে ব্লু হ্যাভেন, একটা জুস। টেস্ট করে দেখতে হবে কেমন। সো জুসটা হচ্ছে ভালো, টেস্টটা হচ্ছে ডিফারেন্ট, আনারস দিয়ে প্লাস আরও কিছু ফল টল দিয়ে বানানো। তো স্প্যাগেটিও চলে আসছে, এখন টেস্ট করে দেখি এটা কেমন হয়। স্প্যাগেটিটার টেস্ট অনেক মজার। এটাতে 2টা স্পেশাল ধরনের চিজ এবং বাটার দিয়ে এটা করা। এটার নাম হচ্ছে স্প্যাগেটি আলফ্রেডো। এটার টেস্টটা খুবই মজার। আমি প্রবাবলি ঢাকার বাইরে প্রথম খাইলাম এর স্প্যাগেটি, এবং যেটা হচ্ছে আমার কাছে আগের যে টেস্টগুলো ছিল হোয়াট এভার ওগুলো আসলে ভুলে গেছি। এটা অনেক মজা, অনেক টেস্টি। তো লাঞ্চ একটা প্রপার কনফিউজ ছিলাম যে রোড সাইডে যেহেতু ফাস্টফুড খাবারগুলো নর্মালি বাংলাদেশ এক্সপিরিয়েন্স খুব খারাপ, তো চিন্তা করছিলাম যে কেমন হবে, বাট ইট ওয়াজ গুড। টেস্টটা অনেক ভালো, অনেক মজা। আর জুসটা তো অলরেডি বললাম অনেক ভালো ছিল। সো দ্যাটস ইট। আমি খাবার নিয়ে খুব বেশি রিভিউ দেই না বা পারি না দিতে, জাস্ট আমি যেহেতু অন দ্য ওয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে খাবার খাচ্ছি এটা আপনাদেরকে জানাই বা শেয়ার করি। দ্যাটস ইট। খাবার ভালো ছিল, এখন শেষ করবো।
করে তারপর আবার আমাদের রওনা দিতে হবে আর কি। তো সব মিলাই খাবারটা আসলেই বেশি ভালো ছিল। আমাদের কাঠমান্ডুতে আরও 2 থেকে 3 দিন স্টে করার কথা আমার। তো জার্নিটা ভালোই লাগতেছে, সব কিছু ভালো সুন্দর, পাহাড়ে ঘেরা জার্নি। বাট একটাই প্রবলেম, রাস্তা অনেক খারাপ। এটা একটা কারণ হচ্ছে নেপালে কিন্তু প্রচুর ল্যান্ডস্লাইডিং হয়। ওদের যে 2 লেনের রাস্তা, এর মধ্যে 1 লেন বন্ধ আছে। কাঠমান্ডু থেকে পোখরা যেতে বাম পাশে যে লেনটা, ওই লেনটা বন্ধ আছে। এর কারণ হচ্ছে কয়েকদিন আগে ল্যান্ডস্লাইডিং হয়েছে এবং কিছুদিন আগে কিন্তু নেপালে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে। তো অধিক বৃষ্টির ফলে বা এমনি বর্ষাকালে নেপালে ল্যান্ডস্লাইডিংটা হয়, খুব কমন। ল্যান্ডস্লাইডিংয়ের কথা বলছিলাম, যাত্রাপথে সেই ল্যান্ডস্লাইডিংয়ের দেখা হলো এবং আমাদের যাত্রাপথের যেন 16 কলাই পূর্ণ হলো ল্যান্ডস্লাইডিংয়ের ওয়েট করার মাধ্যমে। সো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল আমাদের নেপালের কাঠমান্ডু শহরে এবং পোখরা শহরে যে হাইওয়ে ধরে আমরা এগিয়ে গেলাম সেটার বর্ণনা করা। এই ভিডিওর মাধ্যমে আমাদের পোখরা যাত্রা শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাঠমান্ডু শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান এবং লোকাল সংস্কৃতি সম্পর্কে। ভিডিওটা ভালো লাগলে আপনার লাইক দিতে পারেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটাকে সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।